এক দেশে ছিলেন সহজ সরল রাজা দেবানন্দ ও তার লোভী স্ত্রী রানী লাবণ্য। রাজা সবসময় লোকদের সাহায্য করতেন আর রানী চাইতেন আরো প্রচুর ধন সম্পদ। রানী, রাজ্যবাসীর খুশি আমার আসল সম্পদ রানী। অত বেশি ভালো হওয়া উচিত নয়। ধন সম্পদই আসল শক্তি। মা, সত্যিকারের শক্তি মানুষের ভালোবাসায়। এ কথা শুনে রানী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। বারে, রানীর লোভ দিন দিন বেড়েই চলেছে রে, আর লোভী মানুষ কোনোদিন সুখী হতে পারে না। বাবা, তুমি চিন্তা করো না, দেখবে মা একদিন তার ভুল ঠিক বুঝতে পারবে। হ্যাঁ বা, তোর কথাই যেন সত্যি হয়। এরপর সবাই রাজসভায় উপস্থিত হয়। মহারাজ, রাজকুমারী এখন বড় হয়েছে, তার জন্য একজন উপযুক্ত বর দেখতে হবে। ঠিক বলেছেন পুরোহিত মশাই। ধনী ক্ষমতাবান পরিবার থেকে বর আনতে হবে। মা, আমি এমন কাউকে চাই যে সৎ, দয়ালু ও বুদ্ধিমান। শুধু ধনী হলেই কিন্তু চলবে না। এই সরলতাই একদিন ক্ষতি করবে তোমার। না রানী, রাজকুমারী ঠিক বলেছে। আমি চাই উপযুক্ত পাত্র নির্বাচন করতে। এর জন্য অবশ্যই পাত্রকে বুদ্ধি ও সততার পরীক্ষা দিতে হবে। যে জিতবে সেই হবে রাজকুমারীর যোগ্য পাত্র। এরপর পুরো রাজ্যতে ঘোষণা করে দেওয়া হয়। শোনো শোনো শোনো, যে রাজকুমারীর জন্য বুদ্ধি ও সততার পরীক্ষায় জয়ী হতে পারবে তার সাথেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। আরে আরিয়ান, তুমি তো খুব বুদ্ধিমান। রাজ্যের পরীক্ষায় তুমি অংশ নিতে পারো। রাজকুমারীর বিয়ে ওসব ধনীদের ব্যাপার। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। কিন্তু বুদ্ধি আর সততায় তুমি সবার সেরা। সবার কথা শুনে আরিয়ান রাজপ্রাসাদের পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজা নির্দিষ্ট দিনে পরীক্ষার ঘোষণা দেয়। দূর দূরান্ত থেকে পাত্র এসে রাজসভায় উপস্থিত হয়। রানী লাবণ্য নিজের মন মতো ধনী ছেলেদের সামনে বসান। বিশেষ করে মন্ত্রীর ছেলে অর্জুন। সে ছিল খুবই অহংকারী একটি ছেলে। এই পরীক্ষায় গ্রামের লোকেরা কি করবে? এদের তো ধন সম্পত্তি কিছুই নেই, শক্তিও নেই। ঠিক তখন আরিয়ান আসে। সবার নজর পড়ে তার উপর। রানী লাবণ্য হতাশ হয়ে বলেন, এই ছেলেও এসেছে নাকি? গ্রামের ছেলে কখনো রাজকুমারীর পাত্র হতে পারে না। সবাই সমান সুযোগ পাবে। রাজকুমারী মেহরিন নীরবে আরিয়ানের দিকে তাকায়। তার শান্ত স্বভাব রাজকুমারীর ভালো লাগে। এরপর সবার পরীক্ষা শুরু হয়। প্রথমে হয় সততার পরীক্ষা। তোমাদের বলছি, তোমাদের সামনে দেখো মোহর রাখা আছে। যত মোহর উঠছে থোল এতে রাখো, কিন্তু রাজাকে জানাতে হবে কত নিয়েছো। সবাই কম বেশি লুকিয়ে নেয়। অর্জুন 20টি নিলেও বলল 5টি নিয়েছে। সবার শেষে নেয় আরিয়ান। আমি 3টি নিয়েছি। রাজপুরোহিত বলেছিলেন যত ইচ্ছে নাও, কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। বাহ বাহ হে যুবক, এটাই তো প্রকৃত সততা। নিজের সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজনের বেশি না নেওয়া। এই গুণটা একজন মানুষকে সত্যিকারের অর্থে মহান করে তোলে। দেখেছি, ভাগ্য ওর পক্ষে। প্রথম পরীক্ষায় আরিয়ান জয়ী হয়। এরপর নেওয়া হয় দ্বিতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো বুদ্ধির পরীক্ষা। তোমাদের সামনে 3টি প্রদীপ আছে। একটার ভিতর আছে আলো, একটার ভিতর অন্ধকার, আর শেষটার ভেতর আছে সত্যের ধোঁয়া। তোমরা প্রদীপ ছুঁতে পারবে না, খুলতে পারবে না। শুধু দেখে শুনে বুঝতে হবে কোন প্রদীপে আলো আছে। সব প্রতিযোগী চমকে যায়। অর্জুন বিরক্ত হয়ে বলে, প্রদীপ বন্ধ অবস্থায় দেখে কিভাবে বোঝা যাবে ভেতর কি আছে?
এটা তো অসম্ভব। অসম্ভব নয়, বুদ্ধিমান ব্যক্তি এটা বুঝতে পারবে। সবাই প্রদীপের দিকে তাকায়, কেউই সমাধান খুঁজে পায় না। পুরোহিত মশাই, আমি কি একটি প্রশ্ন করতে পারি? অবশ্যই করো। এই প্রদীপগুলো কি আজ সকালে এখানে আনা হয়েছে? হ্যাঁ, ঠিক তাই। আরিয়ান টেবিলের চারদিকে হাঁটে, হাতে বাতাসের তাপ অনুভব করার চেষ্টা করে, আর সে সোনালী প্রদীপের কাছে থামে। এভাবে গন্ধ শুঁকে কিছুই হবে না। ঠিক তখন সবার সামনে আরিয়ান ঘোষণা করে, সোনালী প্রদীপের ভেতরেই আলো আছে। সবাই তো অবাক। কিভাবে বুঝলে? প্রদীপ তো খোলা হয়নি। আলো যেখানে থাকে সেখানে সামান্য হলেও উষ্ণতা থাকে। বাকি দুইটি প্রদীপ ছুঁইনি, কিন্তু হাত কাছে নিতেই অনুভব করলাম সোনালী প্রদীপের চারপাশ একটু উষ্ণ, অন্য দুটি ঠান্ডা। এই ছেলেটির মস্তিষ্ক সত্যিই ধারালো, সামান্য উষ্ণতাও তার চোখ এড়ায়নি। এটা একজন সত্যিকারের বীরের লক্ষণ। বুদ্ধি আর সরলতা, এ দুটো একসাথে কত যে সুন্দর হতে পারে আজকে প্রথম জানলাম। না, এই ছেলেটা তো সত্যি অনেক বুদ্ধিমান। তাই বলে এই গরিব ছেলের সাথে আমার কন্যার বিবাহ হবে? পরপর দুই পরীক্ষাতেই আরিয়ান জয়ী হয়, আর অর্জুন ও রানী লাবণ্য যুবককে দেখে অনেক হিংসা করে। এরপর নেওয়া হয় শেষ পরীক্ষা। আরিয়ান, পরপর দুই পরীক্ষাতেই তুমি জয়ী হয়েছো, কিন্তু এবারে তোমাদের শেষ পরীক্ষা। যেই পরীক্ষায় বিজয় হতে পারবে সে হবে রাজকুমারীর যোগ্য পাত্র। আর এই শেষ পরীক্ষাটি হলো দয়ার পরীক্ষা। অতঃপর রাজপুরোহিত সবাইকে প্রশ্ন করে, ধরো তোমাদের সামনে তিনজন লোক এসে সাহায্য চাইলো। প্রথম লোক, আহত সৈনিক, যার পায়ে প্রচন্ড ক্ষত, হাতে ভর দিয়ে অনেক কষ্টে তোমার কাছে এসে বলল, হে যুবক, আমাকে একটু পানি দাও। দ্বিতীয় লোক, ধনী ব্যবসায়ী, গয়না ভর্তি বস্তা নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে তোমাকে বলল, হে যুবক, আমাকে সাহায্য করো, আমি আর এক পাও হাঁটতে পারছি না, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সোনা দেব। তৃতীয় লোক, বৃদ্ধা মা, যে তোমাকে এসে বলল, বাবা, আমি সারাদিন কিছুই খাইনি, আমাকে একটু খাবার দাও। মনে রেখো, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে সাহায্য করতে পারবে। তাহলে তোমরা কাকে সাহায্য করবে? আমি ধনী ব্যবসায়ীকেই সাহায্য করব, কারণ আমি যদি তাকে সাহায্য না করি তাহলে তার সোনা অন্য কেউ কেড়েও নিতে পারে। এভাবেই সবাই সৈনিক ও ধনী ব্যবসায়ীদের বেছে নিল, আর সবার শেষে উত্তর দিল আরিয়ান, আমি বৃদ্ধামাকে সাহায্য করব। কেন? অসুস্থ সৈনিক, ধনী ব্যবসায়ী যে তোমাকে সোনা দেবে, তাকে ছেড়ে তুমি কেন বৃদ্ধামাকে বেছে নিলে? মহারাজ, সৈনিক শক্তিশালী, তার পাশে রাজ্যের চিকিৎসক আছে। ব্যবসায়ী ধনী, তার সাহায্য করার অনেক লোক থাকবে, কিন্তু বৃদ্ধা মায়ের পাশে কেউ নেই, যার বিনিময়ে আমি কিছুই পাবো না, যার সাহায্য করলে আমার লাভ হবে না, যে সত্যিই একা, তার প্রতি দয়া দেখানোই আসল মানবতা। অসাধারণ, অসাধারণ, অসাধারণ! এটাই প্রকৃত দয়া, যে সাহায্য চায় কিন্তু বিনিময়ে কিছু দিতে পারে না, তার পাশে দাঁড়ানোই বীরত্ব। আজকের পরীক্ষায় আরিয়ান, তুমি সম্পূর্ণ সফল। আরিয়ান, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি সত্যিই আমার মেয়ের জন্যে যোগ্য পাত্র। সকল পরীক্ষায় তুমি জয়ী হয়েছ, তুমি প্রমাণ করেছ রাজকুমারীর জন্য তুমি যোগ্য পাত্র। তাই কথা অনুযায়ী রাজকুমারীর সাথেই তোমার বিবাহ দেওয়া হবে। অবশেষে রানী বদলে গেলেন, রাজা অনেক খুশি হলেন, আরিয়ান ও রাজকুমারীকে বিয়ে দিয়ে দিলেন। পুরো রাজ্যবাসী দয়ালু ও বুদ্ধিমান রাজা পেয়ে অনেক আনন্দ পেলেন। এরপর থেকে পুরো রাজ্যবাসী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।